বন্ধু মানে সুখে দুঃখে পাশাপাশি থাকা, বন্ধু মানে শর্তহীন, বন্ধুকে আঁকড়ে রাখা, বন্ধু মানে উজাড় করে ভালোবেসে যাওয়া, বন্ধু মানে ভিন্ন দেহে একই আত্মার বাসা, বন্ধু মানে মনের মিলন, বন্ধু মনের এক আশা। ঈদ মোবারক। ঈদের আনন্দে ভাসছেন সবাই। আপনাদের এই খুশির জোয়ারে আমরাও যুক্ত হচ্ছি সনি স্মার্ট নিবেদিত ব্যবসায়ী বন্ধু ঈদ আয়োজনে। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। আলোচনার জন্য স্টুডিওতে আজ উপস্থিত আছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম এবং আছেন বিকেএম এর সাবেক সভাপতি ফজলুল হক। আপনাদের দুজনকেই স্বাগত। আজকে ঈদের দিন, শুরুতেই আসলে জনাব হাতেম এবং ফজলুল হক আপনাদের কাছেই জানতে চাই। জনাব হাতেম, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে কেমন গেল আসলে ঈদের দিনটা। ঈদের দিন তো আমরা গতানুগতিক যেভাবে যায় সেভাবেই আমরা কাটিয়েছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঈদে আগে দিয়ে আমরা যে সবসময় একটা টেনশনে থাকি, শ্রমিক বিদায় করা, কোথায় কোন সমস্যা হলো না হলো, এগুলি নিয়ে আমরা আসলে একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমরা খুব টেনশনেই থাকি। তো এটা প্রতিবারের নিয়ে এবারও আমরা ভালোভাবেই ঈদটাকে মানে এই ঝামেলাগুলি আমরা সারতে পেরেছি কোনো রকম ঝামেলাবিহীনভাবেই। নিশ্চয়ই। জনাব ফজলুল হক, আপনার কাছেও জানতে চাই একই প্রশ্ন, কেমন গেল? আমি ব্যবসায়িক দিকটা বাদই দিলাম, একই কথা, বাট পারিবারিকভাবে খুবই গতানুগতিক। মানে ঈদের দিনটা আমার কাছে মানে আগে ছিল যে আমরা যখন ছোট ছিলাম তখন ছিল যে আমরা কত তাড়াতাড়ি মানে পায়জামা পাঞ্জাবি পরে নামাজ পড়ে আমরা মানে সালামি আদায় করব মুরব্বিদের কাছ থেকে। এটা এখন উল্টাটা হয়ে গেছে আর কি। এখন মানে কত তাড়াতাড়ি দেয়া যায় আর কি। সালামি দেয়াটা হচ্ছে এখন মানে দিনের শুরুতে। ছেলে মেয়েরাও বড় হয়ে গেছে, বাট তারপরও তারা এখনও যতই বড় হোক বাবা মার কাছে তাদের ওই ঈদ সালামির প্রত্যাশা, এটা বোধ হয় আমাদের জাতীয় চরিত্রই একটা, যে মানে ছেলে পেয়ে যত বড়ই হোক বাবা মার কাছে ঈদের দিন ঈদের সালামিটা প্রত্যাশা করে। অ্যাটলিস্ট আমাদের মতো মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলিগুলিতে এই ট্রেডিশনটা এখনও বজায় আছে এবং আমরা ওই রকম ভাবেই। আর তারপরে সেমাই খাওয়া বলেন, ঈদের দিন একটু বিশেষ খাওয়া, তবে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সাবধান, যেহেতু সারা মাস রোজা, তো আমি বরাবর একটু এক্সট্রা কেয়ারফুল থাকি যাতে বাড়তি খাওয়া না হয়ে যায়। নিশ্চয়ই। আমরা আজকে যে আমরা একত্রিত হয়েছি, আপনারা দুজনের বন্ধুত্বের গল্পটা শুনতে চাই। মানে কত বছর হলো আপনাদের পরিচয়? জনাব ফজলুল হক, আপনার কাছে আগে একটু জানতে চাই। আচ্ছা, আমাদের পরিচয় মানে একেবারে এক্স্যাক্টলি যদি বলেন 49 বছর। শুনলে মনে হয় মানে সেই দিনের ঘটনা। হ্যাঁ, এটা একটু মজার ঘটনা। মানে মজার ঘটনা হচ্ছে যে আমরা অরিজিনালি নারায়ণ হাই স্কুলের ছাত্র। হাতেম কুমিল্লায় থাকতো। ক্লাস 9-এ মানে এসে হাতেম যোগ দিয়েছে এবং এখানে একটা মজার কাহিনী আছে, মানে আজকের অনুষ্ঠানে এটা আমরা শেয়ার করতে পারি। হাতেম আমরা যেহেতু ও ক্লাস 9-এ আসে, আমরা কেউই আমরা চিনতাম না। হঠাৎ করে আমরা দেখি পায়জামা পাঞ্জাবি পরা একটা ছেলে ক্লাসে ঢুকতেছে এবং অনেক সময় স্যারের কাছে, কারণ ওর প্র্যাকটিসটা ভিন্ন, মানে তখন পায়জামা পাঞ্জাবি পরে কোনো স্কুলে কেউ আসে না। তো এইটা আমরা প্রথম দিন দেখে খুবই অবাক যে এটা কে। ইউনিফর্ম ছিল, স্কুলে ইউনিফর্ম ছিলই, বাট আমাদের সময় অত কড়াকড়ি ছিল না, ইউনিফর্ম পরার ব্যাপারে অত কড়াকড়ি ছিল না। নীল প্যান্ট এবং সাদা শার্ট একটা ইউনিফর্ম ছিল, বাট আমরা স্পেশালি 9-10 উঠলে আর এটা তো কেউ কেয়ার করতেন। আমরা একটু বড় ভাই আর কি স্কুলে, তো বড় ভাই হয়ে গেছি, বাট স্টিল পায়জামা পাঞ্জাবি ওয়াজ টোটালি ডিফারেন্ট। সো এইটা মানে ওই স্মৃতিটা মানে হাতেমের ব্যাপারে আমার মনে হয় যে আমাদের যে স্টুডেন্টদের আমাদের ওই একটা গ্রুপ আছে, ওই গ্রুপটা আমরা খুব স্ট্রং। আমাদের ওই স্কুলের যে গ্রুপ, আমরা 78-এ পাস করেছি, আমাদের ওইটা একটা আমাদের খুব মাঝে মাঝে। কিন্তু হাতেমের এই ঘটনাটা আমার মনে হয় যে সবাই, বিশেষ করে আমরা একই গ্রুপে ছিলাম, সায়েন্সে ছিলাম, তো সায়েন্সে যারা পড়তো তাদের হাতেমের এইটা এবং ওর যে ব্যাকগ্রাউন্ড ছিল, আমরা পরে শুনছি যে ও আগে যেখানে পড়াশোনা করছে সেখানে ওই ইউনিভার্সিটির মতোই, ওই যে ঢুকতে হলে স্যারের পারমিশন লাগে না, পিছন দিয়ে ঢোকা যায়। কিন্তু আমাদের সময় মানে সিস্টেমটা ছিল আপনি পিছন দিয়ে ঢুকতে পারবেন না, মানে আইসা স্যারের অ্যাটেনশন নিতে হবে, স্যার বলবে তারপরে আপনি ক্লাসে ঢুকবেন। তো এই দুইটা ছিল ব্যতিক্রম আর কি। এই ব্যতিক্রমী মানে হাতেমের এই ব্যতিক্রমী প্রবেশ দিয়েই আমাদের পরিচয় এবং এই ব্যতিক্রমী প্রবেশ দেখেই 50 বছর পরেও এই স্মৃতিটা খুবই উজ্জ্বল আছে। জানাব হাতেম, আপনার কাছে একটু জানতে চাই ওই যে ড্রেসটা, সেটা কেন আসলে পাঞ্জাবি পায়জামা ছিল? হচ্ছে আমি যখন মানে ক্লাসে যাচ্ছিলাম, তো একদিন আমাকে ক্লাস টিচার আমাকে ক্লাসে ঢুকতে দিল না। তো পায়জামা পাঞ্জাবি পরে স্কুল ড্রেস নিয়ে যায়নি, তো ওরা যেটা বলতেছিল, তো আমাকে ঢুকতে দেয়নি। আবুল হোসেন স্যার ছিল তখন আমাদের ওই ক্লাসের ক্লাস টিচার, তো ঢুকতে দেয়নি। পরে আমি না দেওয়ার পরে আমি সোজা গেলাম হেড স্যার রুমে, গিয়ে স্যারে বললাম, স্যার আমার ঢুকতে দেয়নি। স্যারের নিজে রুমের থেকে উঠে আইসা ওই দোতলায় ওই রুমে গিয়ে, ওই কর্নারের রুমটার আগের রুমটার মধ্যে
ঢুকে গিয়ে আমার ওই আবুল হোসেন স্যারের গিয়ে বলে দিয়ে আসলো, হাতেম একমাত্র ব্যতিক্রম, সে তার এই ড্রেসে আসবে, ওরে নিয়ে যেন আর কোনো ইয়ে না হয়, বাস। এরপর থেকে আমি ইভেন ওই যে ইয়ের মধ্যে অ্যাসেম্বলিতে যখন দাঁড়াইতাম সেখানেও একমাত্র ব্যতিক্রম ছিলাম তখন আমি। কিন্তু এই ব্যতিক্রম পোশাকটার কারণটা অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকে হ্যাবিচুয়েট ছিলাম যে এই পায়জামা পাঞ্জাবি ড্রেসে, আর বিশেষ করে যেহেতু আমি একটা আলেম পরিবারের সন্তান ছিলাম, তো ওই ছোটবেলা থেকেই পায়জামা পাঞ্জাবিতেই অভ্যস্ত ছিলাম। আমার বাবা মাওলানা ছিলেন, আমার বড় ভাইরা এই লাইনে ছিলেন। শুধু আমার এক ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স, বাংলা মাস্টার্স করেন, এমফিল করেন। তো ওই কারণেই মূলত ওখানে এইভাবে শুরুটা। আর এই কারণে আমি কিন্তু স্কুল লাইফেই কিন্তু একটা যথেষ্ট জনপ্রিয়তা বা পরিচিতি পেয়েছিলাম স্কুল লেভেলের, সারা নারায়ণগঞ্জেই মূলত ওই সময়। কারণ ছিল যে স্কুলের প্রতিটা প্রোগ্রামের উদ্বোধনটা হতো আমাকে দিয়া, আমি কোরআন তেলাওয়াত দিয়া উদ্বোধন হতো। তো আমার ওই সময়কার একটা ঘটনা মনে পড়ে। একবার আমি, আমার আপার বাসা ছিল বক্সিবাজারে, তো বক্সিবাজার থেকে আমি এসে ওই যে কামানের ইয়েটা ছিল গুলিস্তানে, ওখান থেকে আমি সুপিরিয়ার কোর্সে উঠছি। উঠে আমি সিটের মধ্যে বসছি, জাস্ট ঢুকে প্রথম সিটটাতে, একটু পরে আমাদের হেড স্যার এসে উঠছে। ওর স্যার আমি সিটটা ছেড়ে দিয়ে পিছনের সিটে বসলাম, স্যার এটিতে বসলাম। তো স্যার আমাকে বললো যে তুমি কোথায় গেলে? আমি বললাম যে এরকম গেছিলাম। আর তুমি তো একটু ইয়েতে যেতে পারো, এই নতুন কুড়িতে স্কুল মাদ্রাসার স্কুল লেভেলের ছেলেমেয়েদের ডাকছে, ওখানে যেতে পারো। তো তুমি এক কাজ করো, কালকে আমার একটা প্রত্যয়নপত্র নিয়ে যাও, সার্টিফিকেট নিয়ে তুমি এই ডিআইটি ভবনে ফার্স্ট অডিশন হয়, ওখানে তুমি অ্যাটেন্ড করো কোরআন তেলাওয়াত। তো অ্যাটেন্ড করলাম, এরপরে ওখান থেকে ফার্স্ট অডিশন প্রথম দিন উতরে গেলাম, এরপরে নিয়ে গেল রামপুরা টেলিভিশন ভবনে। ওখান থেকে ফাইনালি আমরা 4 জন সিলেক্ট হলাম। সামনে এরপরে রোজার মাসটা আবার আমরা ওই সময় এই ইসলামিক যে অনুষ্ঠানটা হতো সেই অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত আমরা 4 জন ঘুরে ফিরে তখন করতাম। তো ওই থেকে মূলত কোরআন তেলাওয়াত, ওই স্যারও জানতেন যে আমি ভালো কোরআন তেলাওয়াত করি, ওই কারণেই স্যার আমাকে কোরআন তেলাওয়াতে তখন পাঠালেন। সুন্দর। স্কুল জীবনের কোনো স্মৃতি যদি জানতে চাই, মানে প্রথম দেখার সেই স্মৃতি ছাড়াও পরে যে 9, 10 একসাথে পড়লেন, সেই সময় ব্যতিক্রমী কিছু ছিল না। মানে আমাদের স্কুল লাইফে একটু ফাঁকিটাকি, আমরা একটু ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম। ও হয়তো আমার চাই তার একটু সিরিয়াস ছিল স্টুডেন্ট হিসেবে, বাট আমি একটু ফাঁকিবাজ ছিলাম। মানে স্কুলে ওইরকম কোনো যে আমরা কোনো ইয়ে বাদরামি করা এই ধরনের কিছুতে আমরা জড়িত ছিলাম না। সো ওইরকম বিশেষ কোনো স্মৃতি, লুকায় গিয়ে সিগারেট খাওয়া, যেটা ওই সময় খুবই কমন ছিল। বাট ইনসিডেন্টালি আমরা দুইজনের একজনও ওই রাস্তায় ছিলাম না। ও হয়তো কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত ছিল, আমি আবার কবিতা আবৃত্তি, বিতর্ক এইগুলি নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম। বাট আমরা কেউই ঠিক ওই ডিরেইল ছিলাম না, মানে ওই যে গিয়ে মানে স্কুল পালায়ে গিয়ে মানে সিগারেট খাওয়া, ওইটা আমাদের সময় ছিল। একটা গ্রুপ ছিল যারা আমাদের স্কুলের পাশে রেল স্টেশন ছিল, ওই রেল স্টেশনে একটা এই আড্ডা ছিল, যারা স্কুল পালায় গিয়ে সিগারেট খাওয়াটা তো একটা বিশাল ব্যাপার তখন, লুকায় গিয়ে সিগারেট খাওয়া। তো বাট আমরা ইনসিডেন্টালি কেউই ওই গ্রুপের মেম্বার ছিলাম না। তো ওইভাবে ওই স্মৃতিটা আর কিছু নাই। মানে যদি স্কুলের ওই পায়জামা পাঞ্জাবিটি আমাদের কাছে এখনো ওই স্মৃতিটা 50 বছর পরে প্রথম দিনের বা ওই যে একদিনের তো না, ঘটনাটা অনেক দিন, মানে ও ব্যতিক্রম। এবং এটা আমাদের মানে বিয়ন্ড অল কাইন্ড অফ ইমাজিনেশন যে কেউ স্কুলে মানে হাই স্কুলে কেউ পায়জামা পাঞ্জাবি পরে ঢুকতে পারে, এটা আমাদের ধারণার অনেক বাইরে ছিল ব্যাপারটা। এরপরে আসলে আপনাদের বন্ধুত্বের মানে সামনের দিকে যাওয়াটা, যেটি কর্মজীবনে আসলেন, ব্যবসায়ী জীবনে আসলেন, সেখানে আসলে বন্ধুত্বের সম্পর্ক বা ছাপ কিছু আছে কিনা? স্কুল জীবনের আরেকটা স্মৃতি আমার মনে পড়ে, আমরা যেদিন ম্যাট্রিক পরীক্ষার জন্য বিদায় নিলাম, সবাই স্কুলে মানে হেড স্যারের রুমে ঢুকছে, সবাই সালাম করতেছে, আমি ছিলাম একমাত্র ব্যতিক্রম, আমি ওই পা ধুয়ে সালাম করি নাই। আমাদের ফ্যামিলি তো এই প্রচলন নাই, তো আমি দাঁড়ায় সালাম দিয়া আমরা বের হয়ে গেছিলাম। আচ্ছা, এরপরে তো আমরা ইন্টারমিডিয়েট পাস করে ও পাস করে, এরপরে একটা পর্যায়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ করলো, এমবিএ করলো। তো এমবিএ তো বুঝে নি, একটা খুব টাফ বিষয়, সেই টাফ জায়গাটা সে, যদিও স্কুল জীবনে ও কিন্তু ফাঁকি দিত, এটা ও বলছে মাঝে মাঝে ওই পিছনের দরজা দিয়ে ও বের হয়ে যেত, ক্লাস হয়তো না করেই বের হয়ে যেত। তো আমরা মাঝে মাঝে খুঁজে ওরে পাইতাম না ক্লাসে। তো যাই হোক, পরবর্তীতে খুব সফল, এবং কারণ ওই জায়গায় টিকা এবং মানে ভর্তি হওয়া, এরপরে টিকে থাকা ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে, এটা খুব কঠিন ছিল। ওই জায়গাটা ও সাকসেসফুলি করে আসছে। তো এরপরে তো ওর মতো ওর লাইফ ও করতেছে।
একটা বাইং হাউস করলো, প্রথম একটা ইন্স্যুরেন্স কোম্পানি। তো একদিন ওই ইন্স্যুরেন্সের বিষয় নিয়ে আমার কাছে একদিন আসলো, আমি আমার বড় ভাইদের সবার সাথে নিয়ে ইন্ট্রোডিউস করাই দিলাম ইন্স্যুরেন্স ওরে দেওয়ার জন্য। সেটা থেকে এরপর বন্ধুত্ব এইভাবে চলতে থাকে। ইন্স্যুরেন্সে কি চাকরি? আমার চাকরি জীবন ছিল, আমি ব্যবসা, আমার পড়াশোনা শেষ করে আমার অল্প কিছুদিন একটা চাকরি ছিল, তারপরে আমি ওই চাকরি ছেড়ে দিয়ে আমার নিজের বাইং হাউস, গার্মেন্টস বাইং হাউস, এরপরে ছোট্ট কারখানা, এই ব্যবসা শুরু আর কি। কিন্তু ওইটা ঠিক ওই যে ব্যবসা শুরুতে যেটা বলছিলাম যে আমাদের সঙ্গে ঠিক ওই একই শহরে থাকতাম, তো যোগাযোগ ছিল মাঝে মাঝে রাস্তায়। নারায়ণগঞ্জ ছোট শহর, খুব বড় শহর না, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হতোই, কিন্তু ঠিক ওই জড়িত ছিলাম না। ক্যারিয়ার প্ল্যানটা একসঙ্গে ওরটা ওর মতো করে করছে, কিন্তু মানে বিষয়টা এরকম যে হয়তো যে নিয়তি ওইভাবে ছিল যে ঘুরে ফিরে আমরা আবার একই ব্যবসায় একই জায়গায়, এবং আরো পরবর্তীতে গেলে একই সংগঠনে, আরো যদি পরবর্তীতে যান একই সংগঠনের নেতৃত্বে। মানে সেই গল্পগুলো শুনবো। তার আগে একটু জানতে চাই, আপনি নিজেও তো ঢাকা ইউনিভার্সিটিতে, আমার ইয়েটা ছিল তুলাম কলেজ, এবং সেখানে ম্যাথমেটিক্সে আমি বিএসসি করি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। আচ্ছা, এবং একটু জানতে চাই, এই যে ফজলুল হক ভাই, আপনি আইবিএ থেকে পড়ালেখা করলেন, আপনি গণিতে পড়ালেখা করেছেন, ওই সময় তো আসলে পড়ালেখা এই পর্যায়ের উচ্চশিক্ষা অর্জন করলে সবাই চাকরিতেই যাওয়ার কথা, আপনার ক্যারিয়ারও নিশ্চয়ই চাকরি দিয়েই শুরু হয়েছিল। ব্যবসায় কিভাবে আসলেন? বা পারিবারিকভাবেও আমি অনেকটা এই ব্যবসায় আসি, কারণ আমার বড় ভাই মূলত নারায়ণগঞ্জে 1966 বা 68 সাল থেকেই হুঁশিয়ারি ব্যবসার সাথে ইনভলভ। তো ওই সূত্রেই ছোটোবেলা থেকে আমি মাঝখানে নারায়ণগঞ্জ, আমি শুরুতে নারায়ণগঞ্জে ছিলাম, লেখাপড়ার শুরুটাও নারায়ণগঞ্জে, মাঝখানে আমি 2 বছরের জন্য আবার কুমিল্লা চলে গেছিলাম। ওই সময় একটা প্রেক্ষাপটে, স্বাধীনতার পরে একটা প্রেক্ষাপটে কুমিল্লা যেতে হয়। তো 2 বছর ওখানে কুমিল্লা স্কুলে কাটিয়ে আবার নারায়ণগঞ্জে এসে আমি আবার যুক্ত হই। তো যেহেতু পারিবারিকভাবেই ব্যবসার একটা আবহাওয়ার মধ্যেই বড় হয়েছি, তো আমাদেরও চিন্তার চেতনাটা ওরকমই ছিল যে আলটিমেটলি ব্যবসার দিকেই যাব, চাকরির যাওয়া। বা একটা পর্যায়ে আমি একটা সংগঠন করতাম, ইন্টারন্যাশনাল, যে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল। তো সেই সংগঠনের মাধ্যমে অনেক বিদেশে অনেক যাওয়ার সুযোগ হতো বা গিয়েছিও তখন। তো এরকম একটা পর্যায়ে হঠাৎ মাথায় চিন্তা আসছিল আমেরিকা বা অস্ট্রেলিয়া এরকম কোনো দেশে গিয়ে হয়তো সেটেল হয়ে যাব, কিন্তু ওই সময় আর ওরকম হয় নাই, না হয়ে কন্টিনিউ করতেছিলাম। এরপরে আস্তে আস্তে একটা পর্যায়ে গ্র্যাজুয়েশন করার পরে বড় ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান, ওর মধ্যে সম্পৃক্ত হওয়া, এবং আমার যে এনআর গ্রুপ, মুকলেশ ভাই আমার বড় ভাইয়ের শালা, তো ওনারও একটা বড় প্রতিষ্ঠান। তো এই সবগুলির ব্যাংকিং এবং কাস্টম সাইডটা মূলত দেখার দায়িত্বটা পড়ে আমার উপরে। তো ওই সূত্রে ওখানে ইনভলভ। এরপরে পাশাপাশি তখন আমার একটা ছোট্ট করে প্রতিষ্ঠান পার্সোনালি আবার তৈরি করা, ওখানে উকিলপাড়াতে নারায়ণগঞ্জে, ওর মধ্যে দিয়ে ওইটা দিয়ে যাত্রা শুরু। এবং বিকেএমই যখন শুরু হয়, মানে বিকেএমির শুরুটা অনেকটা আমাদের একটা ঘটনার সূত্র ধরে। আপনার এনবিআর 1993-94 সালের দিকে আমাদের উপর একটা আনডিউ ডিমান্ড চাপিয়ে দেয়। অর্থাৎ একসময় আমাদের ওয়েস্টেজ অ্যালাউড ছিল 36%, ওখান থেকে আসলো 29.5 থেকে আসলো 26। তো 29.5 থেকে 26-এ যখন আসলো, এনবিআর তখন বলতেছে যে তো আপনারা এতদিন 29.5 যে ওয়েস্টেজ নিয়েছেন, এইটা তো তাহলে আপনারা বেশি নিয়েছেন, তাহলে এই 3.5 করে এইটার এখন পয়সা দিতে হবে। একটা ডিমান্ড তখন আমাদেরকে চাপিয়ে দিল। ফজলুল হক তখনও বোধহয় ইয়েতে শুরু করেনি, গার্মেন্টস ইয়েটা শুরু করেনি। তো যখন চাপিয়ে দেওয়ার পরে তখন আমরা এটা নিয়ে এনবিআরের সাথে কথা বললাম, তারা কোনোভাবে এটা করতেছে না। পরে বিজিএমইতে বসলাম, বিজিএমই ওইটা খুব একটা পাত্তা দিল না। অর্থাৎ এটা তারা মানে এটা যে একটা প্রবলেম টেকনিক্যাল বিষয়টা, কারণ নিটের বিষয়টা একটু সেপারেট, ওনারা এটার খুব একটা আমলই নিলেন না। তখন ওই দিনই বিজিএমইর ওই যে বিটিএমসি ভবনের সোনারগাঁর উল্টে দিকে বিজিএমই অফিস ছিল, ওইটার নিচে দাঁড়িয়ে তখন ওখানে এনআর গ্রুপের মোখলেসুর রহমান, আশরাফুদ্দিন চূর্ণ ফুটবলার, তারপরে মিনার গ্রুপের মঞ্জুরুল হক, এরকম আমরা 7-8 জন ওখানে দাঁড়াই সিদ্ধান্ত নিলাম যে আমাদের নিটওয়ারের জন্য আলাদা উদ্যোক্তাদের অ্যাসোসিয়েশন আলাদা করতে হবে, কারণ আমাদের প্রবলেম বিজেপি সলভ করবে না, আমাদেরটা আমাদের সেই থেকে বিকেএমই মানে নিটওয়ারের আলাদা অ্যাসোসিয়েশন করার যাত্রা। আরো শুনবো ফজলুল হক, আপনার কাছেও জানতে চাইবো আসলে কিভাবে ব্যবসাটা শুরু হলো, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে।
দর্শক, আপনারা দেখছেন ব্যবসায়ী বন্ধু। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন ব্যবসায়ী বন্ধু অনুষ্ঠানে। স্টুডিওতে আছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম এবং আছেন বিকেএমই এর সাবেক সভাপতি ফজলুল হক। বিরতির আগে যেমনটা জানতে চাইছিলাম আপনার কাছে, আমরা তো শুনলাম জনাব হাতেমের ব্যবসা শুরুর গল্পটা, আপনার গল্পটাও একটু শুনতে চাই ছোট করে। আমার গল্পটা একটু ভিন্ন। আমাদেরও পারিবারিক ঐতিহ্য হলো ব্যবসায়। আমার বড় ভাই, বাবা, এরা সবাই ব্যবসায়ী ছিল। কিন্তু যে কোনো কারণেই হোক, আমার ছোটোবেলা থেকে ধারণা ছিল যে আমি ব্যবসা করবো না। এবং বিশেষ করে যখন আমি আইবিএতে সুযোগ পেয়ে গেলাম, তখন মানে আইবিএর যারা পাশ করে সবাই ভালো ভালো চাকরিতে প্রতিষ্ঠিত। তো আমার তখন দৃঢ় মানে ইচ্ছা যে আমি ভালো কোনো চাকরি করব। তো যেটা আগেই বলছিলাম যে আমার একটা ক্যারিয়ারের একটা বড় পার্ট ছিল, আমি কালচারাল লাইনে খুব সিরিয়াসলি অ্যাক্টিভ ছিলাম। কবিতা আবৃত্তি, গান টান নিয়ে বিতর্ক, আমি আমার কলেজ ইউনিভার্সিটি ক্যাপ্টেন ছিলাম ন্যাশনাল কলেজে। তো ওইখানে আমার একটা প্রচণ্ড ঝোঁক ছিল। সো পাশ করার পরে তা আমি মানে খুব সিরিয়াস চাকরি তো তখন ঢুকলাম না, তাইলে আমার আবার এই ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায়, যে আমার এই কালচারাল ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায়। তা আমি একটা সহজ চাকরি খুঁজে পেলাম নারায়ণগঞ্জে, ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি নিলাম, যেটা আসলে ঠিক আমার আইবিএর ইসের সঙ্গে ঠিক মানানসই হয় না। হ্যাঁ, কিন্তু আমি ওইখানে একটু স্যাক্রিফাইস করলাম, আমার এই ক্যারিয়ারটা ঠিক রাখবে। এটা ক্যারিয়ার না, এটা একটা নেশা। যারা এইগুলি করে, হ্যাঁ, যারা খেলা একটা নেশা, আমাদেরও এরকম একটা নেশা। তো এইটা যখন করছি, তখন আমার ছোট ভাই ও আবার গার্মেন্টসের সঙ্গে জড়িত ছিল। আমার মানে আমার বোনের গার্মেন্টস ছিল, ওইখানে কাজ করতো। মানে তো ও আমাকে মানে রেগুলার মানে খোঁচাইতো যে ভাই তুমি এটা কী করছো, তুমি এত পড়াশোনা করছো, ইন্টারন্যাশনালি তোমার মানে ভালো যোগাযোগ করতে পারো। আমি ও যেরকম ইন্টারন্যাশনাল ক্লাব করতাম, আমিও একটা ইন্টারন্যাশনাল ক্লাব করছি আগে, লিও ক্লাব করতাম, খুবই সিরিয়াসলি অ্যাক্টিভ ছিলাম সেইখানেও। তো তোমার খুব ভালো কানেকশন আছে, ইউ ক্যান কমিউনিকেট ভেরি ওয়েল, ইউ ক্যান স্পিক ওয়েল, সো ওয়াই নট ইউ আর ডুইং এ বাইং হাউস। মানে লোকজন করতেছে, এবং তখন এত শত শত বাইং হাউস হয় নাই। সো ও আমাকে ডেইলি খোঁচাইতো যে মানে তুমি চাকরি টাকরি ছাড়ো। সো দেন মানে আমার এই ব্যবসা আসার মূল প্রেরণা হচ্ছে আমার ছোটো ভাই। ও আসলে আনফর্চুনেটলি 96 সালে মারা গেছে। মানে আমার এই ব্যবসা শুরু করার 2-3 বছর পরেই মারা গেছে। বাট ওর প্রেরণা, উৎসাহ বা ওর জিদের কারণে মানে আমার এক ধরনের আত্মসমর্পণ, যে আমি আমার সারা জীবনের পরিকল্পনা থেকে সরে ব্যবসা শুরু করলাম। কালচারাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত ছিলেন, মানে কি করতেন? আমি ব্যক্তিগতভাবে আমি পারফর্মার ছিলাম এবং অর্গানাইজার ছিলাম। প্রথমত পারফর্মার ছিলাম, আমি কবিতা আবৃত্তি করতাম, গান টান গাইতাম, বাট নিজে মানে ওই কোরাস গান গাইতাম বা করতাম, এবং বিতর্ক, এই দুটো ছিল আমার ওন পারফরমেন্স। আর আমি নারায়ণগঞ্জের সবচেয়ে পুরনো এবং বড় সাংস্কৃতিক সংগঠন শাপলা নামে একটা সংগঠন ছিল, এখন আর নাই। আজকে এই ঈদের দিনে তো আমরা একটা কবিতা শুনতেই পারি, এটার জন্য তাৎক্ষণিক দু এক লাইন যদি। আচ্ছা, দু এক লাইন বলতে পারি যদি যতটুকু মেমোরি আছে। শিওর, আমরা শুনতে চাই। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে, ঠিক থাকে পরে মানে না, দারুণ। বছর 20 পরে দেখা হয় যদি, জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা। এই জন্যই বললাম যে আমাদের সাথে সম্পর্ক প্রায় 50 বছরের, এবং আমাদের ওই গ্যাপটাও কিন্তু প্রায় 20 বছরের, যে 20 বছরের একটা মোটামুটি খুব গভীর যোগাযোগ ছিল না মাঝখানে। তো সেই জন্য বলতে পারি, সেই জন্যই বললাম আর কি, যে 20 বছর পরে আবার নতুন করে ওর সঙ্গে 78 সালের পরে আবার 97, 98 বা 96 দিকে গিয়ে নতুন করে আবার এই যে আমার যেটা খুব মনে পড়ে, তো ও তো কবিতা আবৃত্তি করতো, বিতর্ক করতো, এইগুলিতে খুব মানে ওর খুব ভালো বলতে পারতো। তো এটা আমাকে খুব সবসময় ইয়ে করতো যে ফজলু খুব ভালো বলে, ওরে কোথাও মানে আমাদের সাথে ইনভলভ করতে পারলে ভালো হইতো। এবং এর মধ্যে ও প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিল। তখন কি আপনি ফ্যাক্টরি খুলেছেন? হ্যাঁ, তখন বাইং হাউস থেকে তখন প্রোডাকশনে এসেছে। তো আমাকে তখন ওই সেলিম ভাই, তখন মানে সেলিম ভাই, মঞ্জু ভাই, আমরা সবাই যারা নেতৃত্বে তখন ছিলাম, তাহলে যখন মঞ্জু ভাই থাকবে না, আমি বললাম তাহলে আমিও থাকবো না। তাহলে কাকে দিবা তোমরা, প্রেসিডেন্ট কে হবে? তাইলে আমাকে বলা হয়েছিল। তো আমি বলছি না, আমিও 8 বছর ছিলাম, ব্যবসাটাকে একটু গুছাই, আমিও একটু 2 বছরের জন্য একটু থাকি, ব্যবসাটা গুছিয়ে আসি। পরে ওরে নিয়ে ইন্ট্রোডিউস করাই দিলাম। এবং ফজলুল হক যেই টার্গেট নিয়ে আমরা নিয়েছিলাম, খুব সাকসেসফুলি সে বিকিমিটিকে একটা হাইটে কিন্তু নিয়ে গেছে। এরপরে পরিচিতি বলেন বা একটা অবস্থান তৈরি করা, একটা মানে বিজিএমির পাশাপাশি প্যারালাল বিকিমি সংগঠনটাকে দাঁড়া করানো, এটা কিন্তু সে খুব সাকসেসফুলি করছে। বন্ধুর অনুরোধে একটা সংগঠনের দায়িত্ব যে নিলেন, বন্ধু একটা কাঁধে বোঝা চাপিয়ে দিল,
তারপরে আসলে এই দায়িত্ব পালনের ক্ষেত্রে কতটুকু সহযোগিতা পেয়েছেন তার কাছে? না, এটা আমাদের একটা জিনিস ছিল, সবসময়ই সহযোগিতা ছিল, এখনো আমাদের ওই সহযোগিতার এটা মানে এখনো বজায় আছে এবং কাজটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। কাজটা খুবই চ্যালেঞ্জিং ছিল এই কারণে যে আমি আসলে তখন বিজিএমির মানে একচ্ছত্র আধিপত্য, হ্যাঁ, যে আর এর আগেও বিকেএমই যেহেতু ছিল, আনফর্চুনেটলি বিকেএমই ঠিক ওইভাবে নিজের অবস্থানটা এস্টাবলিশ করতে পারে নাই, হ্যাঁ। এবং আমি যখন প্রেসিডেন্ট হই বিকেএমির, তখন বিজিএমির প্রেসিডেন্ট হলো আনিসুল হক। আনিসুল হক হচ্ছে মানে প্রয়াত আনিসুল হক, মেয়র এবং বিজেপির এক্স প্রেসিডেন্ট। মানে আনিসুল হক হচ্ছে নিজেই একজন সুপারস্টার, ওনাকে সবাই এক নামে চেনে এবং বিজেপি বিশাল অর্গানাইজেশন, তার প্রেসিডেন্ট। মানে ওনার কাছে আমি আসলে মানে কিছুই না। মানে আমি মন্ত্রণালয়ে যাইতাম, আমার কেউ বসার জন্য বলতো না, দ্যাট ইজ দ্য মানে রিয়েলিটি। তো এইটাও আমাকে মানে ওভারকাম করতে, এটা আমাকে ওভারকাম করতেছে এবং এটা আমাকে খুব আমাকে খুব একটা জিদ চাপাই দিচ্ছে যে আমাকে এখান থেকে কিছু একটা করতে হবে, মানে আমাকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজেকে এবং বিকেএমকে প্রতিষ্ঠিত করতে হবে। তো এবং ওইটা মানে আমি আসলে যে 6 বছর ছিলাম, আমি আমার ব্যবসা বাণিজ্য, পরিবার, আমার পরিবারও বলতো, আমার মেয়ে এখনও বলে যে ওই 6 বছর তো তোমার সঙ্গে আমার দেখাই হয়নি। আমি যখন সকালে স্কুলে যেতাম তখন তুমি ঘুমায় আসো, আর তুমি যখন রাত্রে বাসায় আসতো তখন আমি ঘুমায় আসি, হ্যাঁ। তো 6 বছর আমাকে এখনো মাঝে মাঝে এই কমপ্লেন শুনতে হয় যে 6 বছর ওর সঙ্গে নাকি আমার দেখা হয় না, যদিও ঠিক না পুরোটা, তারপরেও মানে বলে আর কি এরকম। তো আমার মানে বিকেএমের যে ঢাকা অফিস আর আমার পার্সোনাল অফিস রাস্তার এই পারে আর ওই পারে। তা আমার অফিস থেকে একদিন আমার ওয়াইফকে ফোন করে কমপ্লেন দিছে যে স্যার গত 1 বছরে মাত্র 21 দিন আমাদের অফিসে আসছে, উল্টা দিকে সে আসে কিন্তু এখানে মাত্র 21 দিন আসছে। মানে আমার আসলে ওইটা একটা সিরিয়াস নেশা, জিদ যা বলেন যে ওইটা কাজ করছে। এবং আমাদের এই পারস্পরিক সহযোগিতার ব্যাপারটা যে এটা সবসময় ছিল যে বোঝার ব্যাপার, কারণ আমি অনেক কিছুই মানে হয়তো আমার নখদর্পণে ছিল না, বাট এখন হাতে মধ্যে দীর্ঘদিন আছে। এখনও যে কালকে আমরা একসঙ্গে একটা অনুষ্ঠান করছি, যে আমাদের ওই কি বলেন যে সহযোগিতা করা, পরামর্শ দেওয়া, মানে এটা ঠিক হয় নাই ওইটা ঠিক করে করো, এগুলো হয়, ভুল ধরা দেওয়া হয় যে না ঠিক আছে এই কাজটা ঠিক হয় নাই। এটা আমি এখানে পাবলিকলি বলতেছি না, বাট আমাদের মানে ইন্টারনালি বা সাহায্য নেওয়া যে আমার এই কাজটা করা দরকার, একটু করে দাও, মানে পারস্পরিক এই জিনিসটা আমাদের সবসময় মানে ফজলুল হক প্রেসিডেন্ট হলো, আমার মনে আছে প্রতিদিন রাতে আমরা একবার আমার সাথে কথা হইতো, আমরা দুজনে কথা বলতাম কি হলো, কি করতে হবে, কি হওয়া উচিত। প্রায় আমরা প্রতিদিন রাতেই আমাদের এরকম কথা হতো। এবং একটা পর্যায়ে এখন পর যেমন আপনি যখন আমাকে এই অনুষ্ঠান কথা বললেন, আপনি দেখেন প্রথমেই কিন্তু যে বলছিলেন যে 2 বন্ধু যদি এরকম হয়, তো আমার তখন সাথে সাথেই কিন্তু দুইজনের কথা মনে পড়ছে। ওর কথা প্রথম মনে পড়লো, সাথে ফারুক হাসান, যে দুইজনেই ফারুক হাসান বিজেপি প্রেসিডেন্ট। ফারুক হাসান যদিও আমাদের মানে পরবর্তী জীবনে বন্ধুত্বটা ঢাকা কলেজের ওই সূত্র থেকে আমার সাথে বন্ধুত্বটা, আর ও তো আমার স্কুল লাইফ থেকেই বন্ধু। তো আমি তখন সিদ্ধান্ত নিয়ে বললাম যে না, আমি ফজলুল হকরে নিয়েই এই অনুষ্ঠানটা আসতে চাই। তো মূলত ওই ইয়ে থেকেই, বন্ধুত্বের ওই দাবি বা ওই সম্পর্ক থেকেই মূলত। এবং পরবর্তী সময় দীর্ঘদিন আমরা একসাথে এই বিকিমির বিভিন্ন কর্মকাণ্ডে ছিলাম। মাঝখানে যদিও একটা দূরত্ব আমাদের মধ্যে তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমি আবার নিজে উদ্যোগী হয়ে সেই দূরত্বটা গুছিয়ে ফেলছি বা ফেলার চেষ্টা করি। দূরত্ব হওয়াটা খুব অস্বাভাবিক কিছু না। আপনি একটা ফ্যামিলিতে হাজবেন্ড ওয়াইফেরও দূরত্ব থাকে, ভাই বোনের দূরত্ব থাকে, বাবার সঙ্গে ছেলের দূরত্ব থাকে, বন্ধুত্বের রঙেও কিছুটা ফিকে হয়। এবং এটা হইলে ভালো, আমি মনে করি মাঝে মাঝে ভালো। বলে না যে ঝগড়াঝাটি হওয়াটা মানে অনেক সময় আপনার রিলেশনটাকে দৃঢ় করে। সো সেই দিক থেকে এটা দোষের কিছু না, অন্যায়েরও কিছু নাই। আমরা একে অপরের বিরুদ্ধে নির্বাচনও করেছি। আরো শুনবো নির্বাচনের, এই যে বিরুদ্ধে নির্বাচন করলেন সেই অভিজ্ঞতাটি কেমন শুনবো, এবং একই সাথে আমাদের পোশাক খাতের যে রানা প্লাজা পরবর্তী সংকটগুলো আপনারা কিভাবে মোকাবেলা করেছেন সেই বিষয়গুলো শুনবো। কিন্তু তার আগে আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন ব্যবসায়ী বন্ধু। এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন ব্যবসায়ী বন্ধু অনুষ্ঠানে। স্টুডিওতে উপস্থিত আছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম এবং বিকেএমই এর সাবেক সভাপতি ফজলুল হক। বিরতির আগে যেমনটা কথা হচ্ছিল জানা ফজলুল হক, মানে এই যে একে অন্যের সহযোগী হিসেবেই আসলে এই সংগঠনে শুরু করলেন, পরবর্তীতে একে অন্যের বিপরীতে নির্বাচন করলেন, সেই অনুভূতিটা কেমন ছিল? কারণ আমরা এখানে দেখি যে আমাদের নির্বাচন একে অন্যের বিরুদ্ধে দাঁড়ানোটাকে একটা প্রতিদ্বন্দ্বিতা, একটা প্রতিযোগিতা, একটা শত্রুতা মনে করা হয়। না, শত্রুতা না, প্রতিদ্বন্দ্বিতা থাকাটা ভালো আপনি যদি, এবং নির্বাচন হওয়াটাও ভালো, কারণ নির্বাচন হইলে পরেই বরং স্বচ্ছতা থাকে। নির্বাচন না হইলে বরং আবার আপনারাই বলবেন ভাই এখানে কি হচ্ছে, ভাই নির্বাচন হচ্ছে না কেন? তাহলে কি সবাই আপনারা কেউ বলে যে
জোর জবরদস্তি দখল করে রাখছে, কে বলে নিজেরা নিজেরা ভাগ বটরা করে খাচ্ছেন। তো নির্বাচন হওয়াটা একদিকে ভালো, আবার অন্যদিকে খারাপও আছে যে নির্বাচনের কারণে মানে একটা বৈরিতা তৈরি হয়, দূরত্ব তৈরি হয়। কিন্তু আমাদের ভিতরে দূরত্বটা আসলে বিকেমিতেই দূরত্বটা তৈরি হয়। আমাদের সংস্কৃতিতে কিন্তু এটি আছে যে হ্যাঁ, নির্বাচন করলে সাধারণত মানে আমাদের হয় না, আমাদের আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলাম নির্বাচনের জন্য। না, আপনি দেখেন এটা ছিল না বলেই দেখেন এখনো মানে ওই রকম দূরত্ব হয় নাই বলেই কিন্তু আপনি বলার সাথে সাথে আমি তার কথাটা চিন্তা করছি এবং তাকে নিয়ে আসছি এই অনুষ্ঠানটার জন্য। এবং আমার মনে আছে আমি 2010 সালে যখন আবার বিকেমির দায়িত্বে আসলাম, আমি ফজলুল হক এর আগেই প্রেসিডেন্ট ছিল, তো তাকে সরে যেতে হয়েছে কারণ পরপর 3 টার্মের বেশি থাকতে পারবে না। তো ওই সময় আমি দায়িত্ব নেওয়ার পরে একদিন ওর একটা ইউডি প্রবলেম ছিল বিকেমিতে অফিসে। তো আমি ওই অফিসে ওদেরকে সেটা নিজেরা কারেকশন করো, ঠিক করো, নতুন করে প্রিন্ট করো। প্রিন্ট করে আমি নিজে সই করে দিয়া ওরে ফোন করে বলছি, ফজলু তোমার ইয়েটা ভুল ছিল, কারেকশন করে দিয়েছি, তুমি সই করে নিও। মানে সম্পর্কটা বুঝতে পারতেছেন যে মানে দূরত্ব মানে হইলো এমন কোনো দূরত্ব হয় নাই যে বন্ধুত্বে কখনো টানা পড়বে। আরেকটা বিষয় একটু জানতে চাই, আমরা যে সময়টার কথা বলছি আসলে তার পরবর্তীতে আসলে 2013 সালে একটা আপনাদের এই সেক্টরে একটা বড় রকমের ঝাঁকুনি হলো, তাই না? রানা প্লাজা পরবর্তীতে ওই সময়ের সংকটগুলো আসলে কেমন ছিল? ওই সময় সংকট, তখন তো হাতেম বিকেমির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব ছিল। আমি সরাসরি এখানে জড়িত ছিলাম না, কিন্তু আমার একটা দায়িত্ব ছিল, আমি তখন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন প্রেসিডেন্ট। এবং এই লেবার ইস্যুতে, এটা লেবার ইস্যু তো, এমপ্লয়ার্স ফেডারেশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ ওই আইএলওতে ওই লেবারদেরকে অফিসিয়ালি রিপ্রেজেন্ট করে এমপ্লয়ার্স ফেডারেশন প্রত্যেক দেশের। এবং রানা প্লাজা পরবর্তীতে যেই এমইউটা হইল জেনেভাতে, হ্যাঁ, যেখানে মানে যার ফলশ্রুতিতে এই অ্যাকর্ড অ্যালায়েন্সের জন্ম হলো, তো সেইখানেও সেই সভাতে হাতেম উপস্থিত ছিল বিকিমের পক্ষ থেকে, সেখানে আমিও উপস্থিত ছিলাম এমপ্লয়ার্স ফেডারেশনের পক্ষ থেকে। এবং হাতেম ওইখানে বিজেপি থেকে মহিউদ্দিন সাহেব ছিল, মানে এক্স এমপি, বিজেপির এক্স প্রেসিডেন্ট। এবং ওইখানে একটা মানে সকল পক্ষের একটা স্বাক্ষর আছে, তো সেখানেও আমার স্বাক্ষর আছে, সেখানে হাতেমেরও স্বাক্ষর আছে। মানে ওইটাও একটা 8 সেপ্টেম্বর, এটা জেনেভাতে 8 সেপ্টেম্বর আমরা ওই এমইউটা সই করছিলাম। তো মালিক পক্ষের আমরা 3 জন সই করি, ফজলুল হক, আমি এবং বিজেপির প্রেসিডেন্ট। যেহেতু পোশাক শিল্পের 2 প্রতিনিধি বিজেপি এবং বিকেএমইএ, আর ওই আইএলওতে এমপ্লয়ার্স ফেডারেশনকে বাদ দিয়ে আপনি কিছু করতে পারবেন না, মানে এটা হলো আইএলওর মানে একটা মানে রুল আর কি। তো ওই আইএলওর হিসেবে আমি ওইখানে ইনভাইটেড ছিলাম এমপ্লয়ার্স ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে। তো ওইটাও একটা অদ্ভুত যোগাযোগ বলতে পারেন, আন্তর্জাতিক একটা দলিলেও দুই বন্ধু সই আছে, মানে এটা খুবই অদ্ভুত ব্যাপার না, 2 বন্ধু। এবং আর মজার ব্যাপার হলো মহিউদ্দিন, শফিউল ইসলাম মহিউদ্দিনও কিন্তু আমাদের ক্লাসমেট, মানে একই বছর এসএসসি, যদিও সে ঢাকা কলেজের উনি। তো আমরা 3 জন বলা যায় যে 3 জনই তিন সংগঠন থেকে বন্ধু, 3 জন আমরা সেখানে সই করেছিলাম তখন। এই যে সম্পর্ক, মানে একটু জানতে চাই, যেহেতু আপনারা ব্যবসায়ী, 2 জন নিজের জায়গায় সফল, সংগঠনেও সফলতার সঙ্গে আপনারা নেতৃত্ব দিয়েছেন বা দিচ্ছেন এখনো, তো সেই জায়গা থেকে একটু জানতে চাই আসলে আমাদের দেশে আসলে 2 বন্ধু বা বন্ধুত্বের মাধ্যমে যে ব্যবসা প্রতিষ্ঠান, পার্টনারশিপ বিজনেস, সেইটা খুব একটা ভালো আসলে হয় না কেন? এরকম খুব বেশি উদাহরণ তো আমাদের এখানে নেই। সেখানে ইনফ্যাক্ট আপনারাও বন্ধু, কিন্তু পার্টনারশিপ বিজনেস কিন্তু নেই। হ্যাঁ, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে, জানি না ইন্টারন্যাশনালি কি হয়, ইন্টারন্যাশনালি ওরকম খুব একটা দেখা যায় নাই, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ভাইয়ের মধ্যেই কিন্তু ব্যবসায়িক ইয়েটা টিকে নাই বাংলাদেশে, 2-একটা ব্যতিক্রম। মানে সম্পর্ক যাই হোক, পার্টনারশিপ বিজনেস বলতে আমরা যেটা বুঝি সেটি কিন্তু আসলে হয় না। শুনেন, পার্টনারশিপ যখন আপনি দেখেন, যদি 2-3 বন্ধু মিলেও যদি পার্টনারশিপ ব্যবসা শুরু করে, শুরুটা এত মধুর থাকে, কিন্তু আবার যখন ভাঙ্গে তখন মানে একে অপরের এত বড় শত্রু হয়ে যায়, এটা চিন্তা করতে পারবেন না। যদিও বাংলাদেশে একমাত্র আমরা হয়তো ডিবিএল গ্রুপকেই দেখি এখনো ভাইদের মধ্যে একটা ব্যবসায়িক পারিবারিক ব্যবসা হয়ে গেছে, পারিবারিক এর মধ্যে এখন আছে 2-একটা উদাহরণ, কিন্তু সাধারণত এটা নেই। আর এই জায়গাটার মধ্যে আজকে আমরা এই জায়গাটায় যদি বলি, আজকে আমরা ব্যবসায়িক দিক থেকে আমরা হয়তো ওইভাবে আমরা পার্টনার না, কিন্তু বলতে পারেন যে বিকেএমইর ক্ষেত্রে কিন্তু আমরা 2 বন্ধু বিকেএমইকে দীর্ঘদিন যাবৎ কিন্তু সার্ভ করে গেছি। সে তো একটা না, ফজলুল হক 2004-এর 20 এপ্রিল থেকে প্রথম দায়িত্ব নেয়, 20 এপ্রিল 2004-এ তো প্রেসিডেন্ট হিসেবে। এরপর 2010 পর্যন্ত প্রেসিডেন্ট ছিল। এরপর থেকে
মাঝখানে আমি একটা তার সাথে ওই বোর্ডে ছিলাম, পরে 10 সাল থেকে তো কন্টিনিউয়াস আমি আছি, মাঝখানে তিন বছর ছিলাম না, তো এখন পর্যন্ত আছি। তো বিকেএমই নিয়ে মোটামুটি আমরা সিরিয়াস দুজনই, এবং এখনও বলতে পারেন যে আজকে মানে আমার নেশা বলেন, মানে পেশা বলেন, ধ্যান বলেন, জ্ঞান বলেন, এই বিকেএমই, এই সেক্টর এবং এই সেক্টরের ডেভেলপমেন্ট, দেশের জন্য কিছু করা, এটাই হলো মূলত। আসলে নিজের ব্যবসাও কিন্তু সেইভাবে আমি কখনো দেখি নাই, ফজলুলও ওইভাবে দেখতে পারে নাই। আর আজকের পিছনে এই পিছনে মানে বিকেএমই বা সংগঠন নিয়ে এতটুকু আসার পিছনে আমি বলবো যে আমার দিক থেকে যেটা সবচেয়ে বড় অবদান পিছন থেকে, সেটা হচ্ছে আমার ওয়াইফ। মানে আনবিলিভেবল সাপোর্ট আমাকে কিন্তু পরিবারের নিঃস্বার্থভাবে। মানে যে কোনো সফল মানুষের পিছনে আসলে পরিবারের একটা সমর্থন থাকে আর কি। আমরা একেবারেই শেষ দিকে আছি, একটু জানতে চাই আসলে আপনাদের এই বন্ধুত্ব যে সংগঠনকে এগিয়ে নিয়েছে, পুরো একটি খাতকে এগিয়ে নিয়েছে। আমরা জানি পোশাক খাত, তৈরি পোশাক বলতে নিট এবং ওভেন দুটো সেক্টরকে যদি আলাদা করি, আমরা নিট সেক্টরে একটা বড় অংশ আসলে সেখানে আছে। সামনের দিনেও তো আসলে কিছু চ্যালেঞ্জের কথা আমরা শুনছি, এলডিসি গ্রাজুয়েশন হবে, পরিবর্তিত পরিস্থিতিতে অনেক চ্যালেঞ্জ আসবে, সেখানে আসলে একে অন্যকে কিভাবে সহযোগিতা করবেন, নিশ্চয়ই করবেন। সেই না, এটা ধরেন এখন এটা তো এলডিসি গ্রাজুয়েশন বা চ্যালেঞ্জ, এটা তো ঠিক ব্যক্তি কেন্দ্রিক না, পুরোটা এটা হলো সেক্টর কেন্দ্রিক বা দেশ কেন্দ্রিক, রাষ্ট্রীয় কেন্দ্রিক বা বড় ইসে। তো এমনি চ্যালেঞ্জ তো গার্মেন্ট ব্যবসাটাই এমন, এটা প্রতিটা মুহূর্তেই আপনারা কোনো না কোনো চ্যালেঞ্জ নিয়ে আপনাকে মানে চলতে হয়। মানে এটা আমরা ঠাট্টা করে বলি যে আপনার এই শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আপনি মানে এই ব্যবসা চালাতে হবে যতক্ষণ থাকেন। আর এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে যে চ্যালেঞ্জ, সেইখানে বোধ হয় ওর সঙ্গে আমার সরাসরি কথা হয় নাই, আমাদের ভিতরে একটু মত পার্থক্য আছে। কারণ ইন জেনারেল হাতের হয়তো ইন জেনারেল যেই পারসেপশনটা আছে যে আমরা একটা বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হবো, বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবো, এটাই জেনারেল পারসেপশন। বাট আমি ব্যক্তিগতভাবে এই পারসেপশনের একটু বিপক্ষে, আমার অ্যানালাইসিসটা একটু ভিন্ন, যাক ওইটা আজকে এখানে আলোচ্য বিষয় না। আমি এই মাধ্যমে এইটুকু বলতে চাই, আমি মনে করি না যে আমরা খুব বড় ধরনের চ্যালেঞ্জের মানে পড়ব, যদি আমরা এখন আরও 3 বছর সময় আছে, যদিও এলডিসি গ্র্যাজুয়েশন সামনের বছর হবে, কিন্তু আমরা সুবিধাগুলো আরও 3 বছর পাবো। তো মোট 4.5 বছর সময় এখন আমাদের হাতে আছে। আমাদের কিছু ছোটোখাটো প্রস্তুতি দরকার আছে, এই প্রস্তুতিগুলো আমরা নিতে পারলে, আমরা যদি নিজেদেরকে একটু ঐক্যবদ্ধ করতে পারি, আমার মনে হয় না যেটা খুব বড় চ্যালেঞ্জ হবে। আর যেটা আমি আপনার এই শেষ দিকে একটু বলতে পারি যে আমাদের এই দুজনের বন্ধুত্বের যদি বলি, এই বন্ধুত্বের বিকেএমইটা একটা আপনি বিজনেসের কথা না বলেন বা একটা রেজাল্ট বলতে পারেন। হ্যাঁ, আপনি যদি একেবারে যে বিকেএমইর আজকের অবস্থানের পিছনে যদি 2-3 জনের নাম বলেন, বা যদি একেবারে 2 জনের নাম বললে এই 2 জনের নামই যদি মানে আমি সরি মানে এটা অন্যদেরকে আমি সম্মান রেখেই বলছি। আপনি যদি আমি খুব মানে একেবারে কঠিন সত্য কথা বলি, তো এটা যদি বাইরে আছে তারা এটা বলবে। সো আপনি এটা হয়তো বিজনেস সাকসেসফুল হলো না, কিন্তু এই 2 জন একটা সেক্টরকে, বাংলাদেশের একটা বৃহত্তম সেক্টরকে আজকে 20-30 বছর পরিণত জায়গায় নিয়ে এসেছে। এটা কিন্তু একদম যে কোনো ব্যবসা বাণিজ্যের চেয়ে অনেক বড় সাফল্য। আমরা একদম শেষ দিকে আছি। এই ক্ষেত্রে আমি অবশ্যই মানে আমাদের এই ফজলুল হক যেটা বললো, যে আসলে বিকেএমইকে আজকে এই জায়গায় আসার পিছনে যেই কয়েকজনের ভূমিকা, তার মধ্যে তো অবশ্যই আছে। এবং আমার পিছনে আমি তো আমার ওয়াইফের কথা বললামই, যদি ওইভাবে সাপোর্ট না দিত তাহলে হয়তো আমি এইভাবে এই সেক্টরকে সার্ভিসটা দিতে পারতাম না। এই জন্য আমি তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। পাশাপাশি আমি কৃতজ্ঞ আমার এই সেক্টরের মেম্বারদের, মানে আনবিলিভেবল, তারা যেভাবে আমাকে স্বতঃস্ফূর্তভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে, আমার পিছনে থাকছে, বা যে কোনো কাজে যখনই যাকে ডাকছি তারা এসে দাঁড়াচ্ছে, পাশে দাঁড়াচ্ছে। অনেক ধন্যবাদ, বিশাল সাপোর্ট। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। আমাদেরও প্রত্যাশা থাকবে সামনের দিনে। আরেকটু বলি, সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের যারা আছেন কর্মকর্তা বা সিনিয়র লেভেলে সচিব বা তারপরে প্রত্যেকেই অন্তত আমার এই বিগত এই প্রায় তো 25-28 বছর যাবৎ বিকেএমই নিয়ে এই সময়ে যখন যেখানে গেছি, সরকারি সকল কর্মকর্তা আমাদেরকে সবাই সমর্থন করেছেন, সাপোর্ট দিয়েছেন। এই জন্য তাদের প্রতি আমাদের ধন্যবাদ যে শত ব্যস্ততার মাঝেও আজকের এই বিশেষ দিনে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। এবং আমাদেরও প্রত্যাশা থাকবে সামনের দিনের যে চ্যালেঞ্জ, সেটি নিজেদের ব্যবসার প্রতিষ্ঠানের ক্ষেত্রেই হোক বা পুরো সেক্টরের ক্ষেত্রেই হোক, একে অন্যকে সহযোগিতা করে দেশের জন্য আরও কল্যাণের কাজ করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।